আজকে আমরা 15 বছর 7 মাসের শেখ হাসিনার পলায়নের পরে 15 বছর 7 মাসে আমরা মুক্তভাবে কথা বলতে পারতাম না শেখ হাসিনার সেই রাজত্বকালে, শাসনকালে। কিন্তু আজকে আমাদের যারা আমরা রাজনীতির সাথে সরাসরি জড়িত, আমরা মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিতে পারতেছি। এটি হচ্ছে আমাদের একটা সান্ত্বনার প্রথম একটা পদক্ষেপ। তো শেখ হাসিনা পলায়ন, শেখ হাসিনার সেই 15 বছর 7 মাসের রাজনীতির ইতিহাসে একটি জঘন্যতম অধ্যায়, যেটা শুরু করেছিল বিচারপতি খায়রুল হক। বিচারপতি খায়রুল হক একজন সুবিধাবাদী লোক এবং রাষ্ট্রের প্রতি তার কোনো দায়িত্ববোধ নাই, অথচ উনি ছিল শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত সেই প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে উনি যখন রিটায়ার্ড করেন, অবসর নেন, সে অবসরের পরে 16 মাস পরে একটি মামলার, আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের মামলার যে বিচারের জন্য যে মামলা উনি প্রচার করেন, মামলাটাকে যেভাবে উনি রিটায়ার্ডের পরে 16 মাস পরে, এগুলো তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাপনা সেটা প্রকাশ করেন। কিন্তু সেখানে দেখা গেছে যে এই 16 মাস পরে একটা মানুষ যখন রাষ্ট্রীয় ক্ষমতা সংবিধানের যখন সেই সংবিধানের চেয়ারে বসে, সংবিধান কর্তৃক যে প্রদত্ত পদগুলো যখন বসে, তখন তার রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব, কর্তব্য এবং রাষ্ট্রের প্রতি তার অগাধ যে দায়িত্ববোধ সেইটা থাকে। কিন্তু খায়রুল হক কি করলো? সে শপথ নাই, তার শপথের সময়কাল অবসরের পরে সেই 16 মাস পরে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে সে একটি বিচার ব্যবস্থার রায় প্রকাশ করে। সেখানে ছিল কি, পরবর্তী 2টা বছর তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন, জাতীয় নির্বাচন করা যেতে পারে। কিন্তু এই শেখ হাসিনা, আজকে খুনি শেখ হাসিনা, সেই সংসদে যেটা একটা কমিটি হয়েছিল সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরীর, তারাও সুপারিশ ছিল এবং সেইটা কিন্তু খুব একটা মানে উচ্চমানের কমিটি ছিল। সেই কমিটিটা সুপারিশ করলো যে হ্যাঁ করা যেতে পারে কোটারিটা, কিন্তু খুনি শেখ হাসিনার একক ক্ষমতায় তার সেইটাও বাতিল করে, তত্ত্বাবধায়কের সমস্ত কিছু বাদ দিয়ে উনি এককভাবে নির্বাচন কমিশনের আন্ডারে সেইটারে প্রকাশ করে। পরবর্তীতে যে নির্বাচন হয় সেইটা ছিল রাতের নির্বাচন। আর পরবর্তী যখন 18 সালে 2024 সালে নির্বাচন করলো, সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন। এবং এই নির্বাচনগুলো ছিল খুনি শেখ হাসিনার একক আধিপত্য বিস্তার করার জন্য গভীর ষড়যন্ত্র। ভারত থেকে আসা প্রেসক্রিপশনে তার ক্ষমতায় থাকতে হবে, ভারতকে সে সুবিধা দেবে, ভারতের সাথে সে থাকবে, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত ছিল এই বাংলাদেশে। এই শেখ হাসিনার বিরুদ্ধে তখন থেকে আমরা এই আন্দোলন সংগ্রাম করে আসছি এবং আমরা না পারতাম কোনো রাজনীতি করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ করেছিল। যে রাজনীতিতে একটা সাধারণ ম্যানার থাকে যে এক রাজনীতি ব্যক্তি আর এক রাজনীতি ব্যক্তির যথাযথভাবে সম্মান করবে, কিন্তু সেইটা উনি কোনোভাবে সেই চালু ছিল না। সেইটা একক ক্ষমতা বলে শেখ হাসিনা তার রাজত্বকাল শেষ করে। পরিশেষে আমাদের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং আমরা যারা মাঠে ছিলাম 15 বছরের মাঠে থাকার পরে আজকে যে এমন পর্যায়ে এসেছিল যে ছাত্র জনতা রাজপথে নামলো, সেটা কারণ কি ছিল? সেটা একটা স্বাভাবিক সমস্ত কিছু ঊর্ধ্বে ছিল। কি রকমের? যে আমরা যারা রাজনীতি করি, রাজনীতির বাইরে যারা ছেলের সন্তান আছে, সবারই একটা চাহিদা থাকে লেখাপড়া করে তার একটা ভালো চাকরি হবে, দেশের প্রতি তার দায়িত্ববোধ থাকবে। কিন্তু সেটাকে কি করলো? সেই স্বাধীনতার নামে চেতনায় সে এক পক্ষ রাজাকার বানিয়ে দিল, আর এক পক্ষকে মুক্তিযুদ্ধের 2টা পক্ষ করে একটা দেশের প্রতি যে ধরনের আচরণ, একজন রাষ্ট্রনায়কের আচরণ থাকবে, যে আচরণটা স্বাভাবিক মানুষের জন্যে, স্বাভাবিক শ্রমিক জনতা ঐক্যমতের বিরুদ্ধে থাকবে, যে একটা দেশ পরিচালনার জন্য রাষ্ট্র নায়কের তার নির্দেশনা, কিন্তু সেইটা ছিল রাজাকার আর মুক্তিযুদ্ধের চেতনা বলে। কিন্তু সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যারা ছাত্র জনতা এক হয়ে আমরা রাস্তায় নেমেছি। যখন এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়, যখন 1 জুলাই, তখন থেকে একটি চাহিদা ছিল এটা সংস্কার। কিন্তু পরবর্তীতে যখন শেখ হাসিনা
এককভাবে একক নায়কতন্ত্র স্বৈরাচার হিসাবে ফ্যাসিস্ট হিসাবে যখন সে অধিষ্ঠিত হলো, তখন ছাত্র জনতা রাস্তায় নেমে তার বিরুদ্ধে 9 দফা থেকে 1 দফায় শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। সেটাও উনি কোনোভাবে গ্রহণ করেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে সবসময় শুধু জঙ্গি, জামাত শিবির এবং বিভিন্নভাবে মানে এমন এই ভাষাগুলো উনি ব্যবহার করত, যেগুলো আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ওই ভাষাগুলো কখনো ব্যবহার করতে পারি না। এটা আমি গভীরভাবে এই ভাষাগুলোর জন্য ওরে নিন্দা জানাই। ও একজন নিকৃষ্ট রাষ্ট্র শাসন করে গেছে, এর জন্য ওর শাস্তি হওয়া উচিত। বাংলাদেশের প্রতি যে ভালোবাসা ছিল না, সেইটি হচ্ছে সে 5ই আগস্ট